বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে বেছে নিয়ে কিছু কিছু গল্প আপনাদের সামনে পরিবেশনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি শোনার পর গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হলো প্রতিভা বসুর লেখা একখানি চমৎকার মন ভালো করা ছোট গল্প। গল্পের নাম দুটি পোস্টকার্ড। গল্পটি শুনতে থাকুন এবং শোনার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। বুলু একাগ্র হয়ে একটা উপন্যাস পড়ছিল। ডোরবেল বেজে উঠল। বিশ্রী আওয়াজ এই বেলটার। বুলু জানতো কে আসবে। তার নবনিযুক্ত ছাত্র প্রণবেশ, 12 ক্লাসে পড়ে। সামনেই পরীক্ষা। বুলুর কাছে ইংরেজি পড়তে আসে। ছাত্রটি আসবে জানা থাকা সত্ত্বেও সে বিরক্ত বোধ করল। আজ বাড়ি সবাই একটা বিয়ে বাড়িতে গেছে। সমস্ত ফাঁকা বাড়িটাতে একা হয়ে যে কি ভালো লাগছে। বিয়ে বাড়ির নামে তার কম্প দিয়ে জ্বর আসে, বিশ্রী লাগে। সেজে গুজে ঘামতে ঘামতে যাও, হাঁ করে বসে থাকো খাবারের জন্য। খেয়েই ঢেকুর তুলতে তুলতে এই ট্যাক্সি, এই ট্যাক্সি করে কেবল ছুটোছুটি। ছোট থেকেই সেই বিয়ে বাড়ির ব্যাপারটা সহ্য করতে পারে না। কিন্তু ছোট থাকতে তো আর নিজের ইচ্ছে খাটানো যায় না। যায়ও নি, মা ঠাকুমা জোর করে নিয়ে গেছেন। এখন বলা যায় অনেকটাই স্বাধীন। এখন আর কেউ জোর করে না তাকে। করার দরকারই বা কি? বাড়ি ভর্তি কত লোক, সবাই গেলে খোঁজই বা কে করবে? এ বাড়িতে লোক সংখ্যা বেশ উল্লেখযোগ্য। বাবা, কাকা, মা, কাকিমা, দাদু, দিদা আর ভাই বোনও কিছু কম নেই। খুড়তুতো ভাই বোন 4টে আর তারা নিজেরা 3টি। তার বড় দিদির বছর 2 আগে বিয়ে হয়ে গেছে। দাদু এখন তার বিয়ে দিতে ব্যস্ত। দাদু জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী, ওকালতি করে যথেষ্ট টাকা করেছেন। বাবা কাকাদেরও যোগ্য করেছেন। নিজের 5টি মেয়ে এবং বড় নাতনি টুলুর বিয়ে দিয়েছেন। এখন বুলুর পালা। তিনি জানেন এই নাতনিকে বিয়ে দিতে হলে একটু বেশি টাকাই খরচ হবে। বুলুর রং কালো। এ বাড়িতে আর সব মেয়েই ফর্সা, বুলুই কালো। রং কালো হলে কি হবে? দাদু বলেন এই কালো নাতনি আমার আলো। মুখ চোখ সত্যি খুব সুন্দর। তবুও কালো মেয়ের বিয়ে দিতে এ দেশে তো কিছু বেশি টাকা লাগেই। ইয়ার নতুন কথা কি? নতুন কথা যেটা, সেটা হচ্ছে বুলু যথেষ্ট জোরের সঙ্গে জিহাদ ঘোষণা করেছে। যারা ছেলেদের বিয়ে দিয়ে টাকা নেয় তারা অশিক্ষিত, বর্বর। সেই রকম বাড়িতে যেতে সে নারাজ। এই একই জেহাদে তার অনেক ভালো ভালো সম্বন্ধ ভেসে গেছে। এবার দাদু যে একটা নতুন পদ্ধতি নিয়েছেন সেটা সে জানতো না। তাই একটা বিয়ে একরকম ঠিক হয়ে গিয়েছিল। যদি সেই বিয়ে হতো তবে আজকের তারিখেই হয়ে যেত। বুলু বিবাহে উৎসুক নয়। সে ভেবেছিল এমএটা পাশ করে নিয়ে একটা কাজ নেবে। কাজ করতে করতে যদি এমন কারোর সঙ্গে দেখা হয়ে যায় যাকে তার নিজের পছন্দ, তাকেই বিয়ে করবে। কিন্তু এই বাড়িতে সে স্বাধীনতা নেই। নানা মনির নানা মত। তবে ওসব সে হয়তো অগ্রাহ্য করতে পারত, কিন্তু দাদুর কথা সে ফেলতে পারে না। সংসারে সেও যেমন দাদুর প্রিয়তম নাতনি, দাদুও তেমন তার প্রাণের বন্ধু। তাছাড়া দাদু তাকে জোরও করেন না, অনুরোধ করেন।
আবার বয়স হয়ে গেছে, কবে মারা যায় দিদি ভাই। এসব বলে সেন্টিমেন্টাল টাচও দেন। বুলু স্বাধীন উপার্জনে বিশ্বাসী। এতখানি লেখাপড়া শিখে কোথাও গিয়ে অন্যের উপার্জনে পোষা বেড়াল হবে, এটা ভাবতে তার আত্মসম্মানে বাধে। তবে আর পয়সা খরচ করে লেখাপড়া শেখালে কেন? 12 বছরে গৌরীদান করলেই তো ল্যাঠা চুকে যায়। বর্তমানে যে ছেলেটির সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল, এটাতে তার খুব বেশি আপত্তি করবার কিছু ছিল না। ছেলেটি বিলেত প্রবাসী, সেইখানেই চাকরি করে এবং যৌতুকাদির কোনো প্রশ্ন নেই। চাহিদা শুধু একটি সুযোগ্যা কন্যা, যার কিছু শিক্ষা দীক্ষা আছে। বুলুর মনটা টানার একটা বিশেষ কারণও ছিল বিলেত প্রবাসী শুনে। তার উচ্চাভিলাষী মন বলেছিল উচ্চতর শিক্ষার সেটা একটা সুযোগ হবে। এই ভেবে সে রাজি হয়েছিল। তার উপরে ছেলের যে পাত্রী ব্যতীত অন্য কিছুর প্রতি লোভ নেই, সেটা একটা মস্ত কথা। খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই বিয়েটা ঠিক করেছিলেন দাদু, যদিও সে সেটা জানতো না। এবং পাত্রপক্ষ তাকে দেখতে এসেছেন, তার মধ্যেও একটা ভদ্রতার আবরণ ছিল। বিয়ে ঠিক হয়ে যাবার পরে যেন এমনি বেড়াতে এসেছেন। এইভাবেই জনাতিনেক স্ত্রী পুরুষ এসেছিলেন। বুলু বুঝতেও পারেনি এরা তাকেই দেখতে এসেছেন। তারপর সব ঠিক হয়ে যাবার পরে একদিন একটা চিঠি হাতে পড়ল তার। দাদুকে লেখা একটা পোস্ট কার্ড। তাতে লেখা ছিল, আপনি যে সম্মান রক্ষার্থে বউ ভাতের খরচ বাবদ 16,000 টাকা দিচ্ছেন এবং অলংকার বাবদ 50 ভরি সোনা দিচ্ছেন। আমার স্ত্রী বলেছেন সেই সঙ্গে আরো ভরি 10 সোনা দিয়ে মাথার মুকুটটাও যদি করে দেন তাহলে খুব ভালো হয়। বুঝতেই পারছেন ওই কালো মেয়ের যে এইরকম একটি পাত্রের সঙ্গে আমরা বিয়ে দিতে রাজি হয়েছি, সেই তুলনায় এ টাকা কিছুই নয়। যদি এমন হয় যে মুকুটটা দিতে আপনার কোনো অসুবিধা থাকে, তাহলে 16,000-এর জায়গায় একেবারে 20,000 করে দিলেই আমরা না হয় করিয়ে নেব। এই চিঠি পড়ে সে রেগে খুন হয়ে গিয়েছিল। দাদুর উপরে গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ে কেঁদে অস্থির। তারপর দাদুর হয়ে নিজেই একটা চিঠি লিখল। সবিনয় নিবেদন, মানুষ মানুষই, সে কখনো আলু পটলের পাইকারি নিলামে চড়তে পারে না। আপনারা একরকম বলেছিলেন, কার্যত অন্যরকম করছেন। সেটা যে শুধু অভদ্রতা তাই নয়, এই কার্য আপনাদের অনৃত ভাষণের পর্যায়েও পড়ে। বিয়ে করব আমি, আমার দাদু জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী নয়। সুতরাং তিনি আপনাদের 16,000 টাকা নগদের বদলে 20,000-ই দিন, অথবা 50 ভরি সোনার বদলে 60 ভরি দিন। এই বিবাহ হবে না এবং এ নিয়ে আর কোনো পত্র বিনিময়ের প্রয়োজনও নেই। নমস্কার আনতে, বনলতা চৌধুরী। সেও এই চিঠিটা একটা পোস্ট কার্ডেই লিখল। ফাল্গুন মাসের শেষ, কি সুন্দর হাওয়া দিয়েছে। তার মধ্যে এমিলি ব্রন্টির বইটা তাকে যেন স্বর্গসুখ দিচ্ছিল। একজন লেখিকা বটে, সত্যি। বইয়ের ফাঁকে আঙুল গুজে দরজাটা খুলে গিয়ে বলল, এসো। তারপরে আগন্তুকটির দিকে তাকিয়ে থমকে গেল। নিহাতি একজন অচেনা একটি যুবক। যুবকটি গম্ভীর গলায় বলল, এটা জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়ি তো? বুলুও গম্ভীর গলায় জবাব দিল, হ্যাঁ। তিনি বাড়ি নেই? আগে না, এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ বাড়িতে নেই। আপনি কে? এই প্রশ্নে বুলু একটু ভয় পেল। চেহারাটা ঠিক গুন্ডার মতো না হলেও বলা যায় না কি মতলবে এসেছে। বাড়িতে সে এখন একেবারেই একা।
লোকটা তো ঢুকে যা খুশি তাই করতে পারে। এজন্যই তার মা কখনো তাকে একলা রেখে কোথাও চলে যেতে চান না। কিন্তু দরজা সে খুলে ফেলেছে, এখন পিছিয়ে গেলে চলে না। কিছুটা রূঢ় গলায় বলল, সেটা জানা কি আপনার খুব দরকার? ছেলেটি বলল, আগে হ্যাঁ। বুলু বলল, আমি এমন কোনো স্বনামধন্য ব্যক্তি নই যে আমার পরিচয়টা আপনাকে দিলেই আপনি চিনতে পারবেন। ছেলেটির চশমা পরা চোখে একটা হাসির ঝিলিক চমকে উঠল। বলল, আমি তো কোনো স্বনামধন্য লোকের কাছে আসিনি। এই বাড়ির একটি মেয়ের সঙ্গেই আমার খুব দরকার। বুলু বলল, শুনুন, কিছু মনে করবেন না। আপনার দরকার থাকলেও সেই মেয়েটির এখন আপনার সঙ্গে কোনো দরকার নেই। দরজাটা সে ঠাস করে বন্ধ করতে গিয়েছিল। ছেলেটি দুপা ঘরের মধ্যে ঢুকে পড়ে বলল, আরে, আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন নাকি? আমার চেহারাটা কি এতই ভয়াবহ? আরো দুপা ঘরের মধ্যে এগিয়ে এলো। একটু বসি, কি বলেন? বুলু অসহায়ের মতো বলল, এক্ষুনি আমার একজন ছাত্র আসবে। মানে? বেশ তো, আসুক না, সেজন্য আমায় তাড়িয়ে দিচ্ছেন কেন? নিজেই এসে ছেলেটি বসে পড়ল সামনের কোচের ওপর। এক সেকেন্ড ভেবে নিয়ে বলল, আপনি কি বিদেশ যাবার জন্য কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন? আমার যতদূর মনে হচ্ছে আপনি সেই মেয়ে যার নাম বনলতা চৌধুরী। বুলু হঠাৎ জিলজিল করে উঠে বলল, আপনি আপনি কি করে জানলেন? কেন জানবো না? আমি তো সেই সংস্থা থেকেই আসছি। ও, আপনি সেই সংস্থা থেকেই আসছেন? আমি তো আপনাদের অফিসে একাধিকবার গিয়েছি, আপনাকে তো কখনো দেখিনি। আল্লাতে কত কত স্বর। ছেলেটি মনে মনে হেসে বলল, ঠিক জায়গাতেই ছিপটা ফেলেছি। বলল, তাহলে আমার কোনো ভ্রম হয়নি, কি বলেন? কি বিষয়ে? আপনার নামই যে বনলতা চৌধুরী। ঠিকই বলেছি তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি আমাকে না দেখলেও আমি আপনাকে দেখেছি, ওই অফিসেই। ধরে নিলেই হয়। কিছু খবর আছে? নিশ্চয়ই, নইলে আর এখানে আসবো কেন? কি খবর বলুন তো? ওরা, মানে এখনকার যিনি আমেরিকান কনসুলেটের কালচারাল অফিসার, তার কাছেই খবরটা এসেছে। কিন্তু কে নাকি বলেছেন আপনি বিয়ে করছেন, সেজন্য স্কলারশিপ পেলে আপনি যাবেন না। নিশ্চয়ই যাব, আর বিয়ে আমি করছিও না। তাহলে তাহলে সেটা ভুল খবর? একেবারেই ভুল। কিন্তু এই স্কলারশিপের আবেদন তো আমি অনেক আগেই করেছিলাম। জানি, বিয়েতে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমএ দিলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। ভুল কাটলো তো এবার? ভয় কাটলো তো এবার? ভয়? কিসের ভয়? গুন্ডার ভয়? হাসলো ছেলেটি। ওসব গুন্ডা ফুন্ডা আমি ভয় করি না। একটা উপন্যাস পড়ছিলাম, এমন জায়গায় এসে সুরটা কেটে গেল, তাই রেগে গিয়েছিলাম। কার উপরে? প্রণবেশের উপরে। সে আবার কে? ওই প্রণবেশই তো আমার ছাত্র। তারপর কি খবর পেয়েছেন ওরা, বলুন? খবর তো ভালোই, ওই স্কলারশিপটা আপনি পাচ্ছেন। কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি। পাবেন পাবেন, আগে অফিসে খবর আসে, তারপর চিঠি আসে। ও, তাই বুঝি? তাহলে বিয়ের খবরটা ভুল? একদম। চা খাবেন? না না, বসুন আপনি, চা আমি খেয়েই এসেছি।
অধিকন্ত নন্দসায়। আপনি বুঝি চা ভালোবাসেন? ভীষণ। 4-5 কাপ খাই। মা রাগ করেন। তাহলে আমার অছিলায় নিজেরও 1 কাপ হতো, তাই না? যা বলেছেন। বসুন তাহলে। আপনার বিয়ের খবরটা কিন্তু আমিও জানতাম। আপনি আপনি কি করে জানতেন? আমি তো সব জানি। কি জানেন? বিয়েটা হলে যে আজকেই তার তারিখ ছিল তাও জানি। মা, কি করে? আমি চিনি কিনা ওদের? কাদের? নীলাঞ্জনদের। ও, গম্ভীর হয়ে গেল বুলু। কিন্তু বিয়েটা ভাঙলো কেন বলুন তো? ওসব ব্যক্তিগত কথা শুনে কি লাভ আপনার? না, নীলাঞ্জন আমার খুব বন্ধু কিনা। তাহলে তার কাছ থেকে সব শুনে নেবেন। আপনি যে জন্য এসেছেন সেই সংবাদটাই সবিস্তারে বলুন। সবিস্তার আর কি? ডক্টর স্মিথ বললেন আপনার আবেদন গ্রাহ্য হয়েছে। স্কলারশিপের অঙ্কটাও খুব ভালো। আপনি গ্রহণ করলে ওরা সেটা খুশি হয়ে দেবেন। মাঝখানে আপনার বিবাহের নিমন্ত্রণ পত্রটি অফিসে আসতেই ওরা কিছুটা দ্বিধান্বিত। আমার বিবাহের নিমন্ত্রণ পত্র কে দিয়েছে? পাত্রপক্ষের লোকেরা। তারা ওদের চেনেন নাকি? এখানকার কালচারাল অফিসার ডক্টর স্মিথ নীলাঞ্জনের বন্ধু, সম্ভবত সেজন্যই দিয়েছে। কি অন্যায়! এতে অন্যায় কি? বন্ধুকে বিয়ের চিঠি তো সবাই দেয়, কিন্তু এ বিয়ে তো ভেঙে গিয়েছে। কই, নীলাঞ্জন তো আমাকে বলল না সে কথা। উনি কি এসে গিয়েছেন নাকি? যার বিয়ে সে না এলে চলবে কি করে? একবার যদি লোকটাকে পেতাম। ঠোঁট কামড়ালো বুলু। কি করতেন? কি করতেন? বড় বড় নিঃশ্বাসে বুলু বলল, অপমানের বদলাটা নিতাম। ওরে বাবা, আপনি দেখছি সাংঘাতিক মেয়ে। ওসব বদলা টদলা কি কথা? যাকে আপনি চেনেন না তার বিষয়ে এসব কি বলছেন? না না, এরকম বলা আপনার উচিত নয়। চিনি না, খুব ভালো করে চিনি। এতদিন বিদেশে আছেন, তার ফলে শিক্ষা সভ্যতা বলে কোনো বোধ জন্মেছে বলে তো মনে হয় না। লোকটা ভীষণ মিথ্যেবাদী। না না, এইসব মন্তব্য আমি সহ্য করতে পারছি না। আপনি কি জানেন, যখন আমরা একসঙ্গে পড়তাম, ওর সত্যবাদিতা নিয়ে আমরা কি জ্বালাতাম। তাহলে বলবো সেই সত্যবাদী তো ওর ছাগলে মুড়ে খেয়েছে। যাগে, এসব কথায় আমার কি দরকার? আপনি বলছেন বিয়েটা আপনাদের ভেঙে গিয়েছে? নিশ্চয়ই, 100 বার। কিন্তু জোগাড় যন্ত্র তো বোধহয় সবই হয়ে গিয়েছিল। তাতে কি? নীলাঞ্জন তো বলল ঠিক করা বিয়ে আবার ভাঙে নাকি, শুধু তারিখটা বদলেছে। এই কথা বলেছেন উনি? হ্যাঁ, নিজে মুখে বলেছেন। হাসপর্দার একটা সীমা থাকাও উচিত। আমি কালো কি ফর্সা ওরা আগে জানতেন না? কেন জানবে না? কালো বলে তো কোনো আপত্তি নেই ওর। তাছাড়া আপনাকে তো দেখেছে। আমাকে দেখেছে? হ্যাঁ, ওর আগ্রহেই তো বিয়েটা হচ্ছে। উফ, কি মিথ্যেবাদী! 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে টেলিস্কোপ দিয়ে দেখেছে বোধহয়। তা কেন? আপনি যেবার বিয়েতে ভর্তি হলেন সেইবারই তো আমরা এমএ দিলাম। তাহলে আপনিও আমাকে দেখেছেন? কত? তবে আর জিজ্ঞেস করছিলেন কেন আমি কে? না মানে অনেকদিন পরে তো ঠিক বুঝতে পারিনি।
আপনারা ছেলেরা মেয়েদের এত অপমান করেন কেন বলুন তো? শিক্ষা কি আপনাদের এইটুকু অগ্রসরও করতে পারেনি? অপমান? অপমান কেন করব? নীলাঞ্জনও তো আপনাকে কোনো অপমান করেনি। এই সমস্ত কথা সে ভাবতেই পারে না। বুলু অন্যমনস্ক হয়ে স্বগতোক্তির মতো ক্ষুব্ধ গলায় বলল, হ্যাঁ তো খারাপ লাগে সত্যি। মনে হয় মেয়েরা সমাজে যেন গরু বাছুর। তা ঠিক, সমাজের দোষ আপনি 100 বার দিতে পারেন, তবে সেজন্য ব্যক্তিগতভাবে কারোকে দায়ী করা উচিত নয়। জানেন, ভাগ্যগুণে একটি চিঠি যদি আমার হাতে না পড়তো, আমিও ওই গরু বাছুরের মতোই বিকিয়ে যেতাম। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। তারপরে দাদুর সঙ্গে অবশ্য আমি তুমুল করেছি, সারা বাড়ির লোকের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলাম। সে কি? কেন? কেন আবার? উনিও তো লুকিয়ে লুকিয়ে ছেলেপক্ষের সঙ্গে দেনা পাওনা ঠিক করেছিলেন। আমার ভাগ্য আর আপনার ভাগ্য খুব মিলে যাচ্ছে। কিরকম? আমাকেও তো ওই রকম নিলামে চড়িয়েছিলেন আমার পিতামাতা। ওই পোস্ট কার্ডটা হাতে না পেলে আমার তো অপমানের চূড়ান্ত হতো। পোস্ট কার্ড? কোন পোস্ট কার্ড? পোস্ট কার্ড না হয়ে যদি খাম হতো, আমি নিশ্চয়ই চিঠিটা খুলতাম না। বাইরে দাঁড়িয়েছিলাম, পিয়ন আমার হাতে দিয়ে গেল। পকেটে হাত দিল ছেলেটি, বলল, এই যে দেখুন, সেই পোস্ট কার্ড। বনলতা হাতে নিয়ে দেখল তারই লেখা সেই পোস্ট কার্ড। অবাক চোখে তাকালো। ছেলেটি সহাস্যে বলল, তারপরই ছুটে এলাম ক্ষমা চাইতে, আর সেই সঙ্গে ভাঙা বিয়েটা যদি জোড়া লাগানো যায় সেই চেষ্টাই করতে। তাহলে তাহলে আপনি আপনি হ্যাঁ, আমি নীলাঞ্জন। ক্ষমা পাবো কি? ভাঙা বিয়েটা কি জোড়া লাগানো সম্ভব? তাহলে ওই স্কলারশিপের কথাটা কি? বুলুর ঘোর তখনও কাটছে না। নীলাঞ্জন বলল, হ্যাঁ সেটাও ঠিক। স্মিথ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। খবরটা সে পেয়েছে এবং আমাকেও দিয়েছে। তবে স্কলারশিপটা মার্কিন দেশের, আর আমি থাকি ইংরেজদের দেশে। আপনি রাজি থাকলে বিয়ের পরে আমি চেষ্টা চরিত্র করে না হয় চলে যাব সেখানে। এখন সব আপনার হাতে, আপনি যা বলবেন তাই হবে। এতক্ষণে দিশেহারা বুলু নীলাঞ্জনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে নত দৃষ্টি হলো। নিজের লেখা পোস্ট কার্ডটা কুটি কুটি করে ছেড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। নীলাঞ্জন বলল, আহা, ছিঁড়লেন কেন? বুলু অস্ফুটে বলল, রাখার কি আর কোনো দরকার আছে? এই সময়ে খোলা দরজার পর্দা সরিয়ে প্রণবেশ ঘরে ঢুকল। নীলাঞ্জন মনে মনে বলল, ইস, কি সুন্দর বিকেলটা কিভাবে নষ্ট করে দিল ছেলেটা।